আমাদের দর্শকদের আগে পরিচয় করিয়ে দিই পদ্মশ্রী প্রাপক ডক্টর নারায়ণ চক্রবর্তীর সাথে। ডক্টর চক্রবর্তী আর্সেনিক টক্সিসিটির ক্ষেত্রে ওনার অগ্রণী কাজের জন্য প্রসিদ্ধ। গত 40 বছর উনি আর্সেনিক টক্সিসিটি আর তার ট্রিটমেন্ট নিয়ে গবেষণা আর অধ্যাপনা করেছেন। এই পরিবেশগত বিপদের সাথে সংগ্রামে আর সিদ্ধান্ত গঠনে ওনার যোগদান গুরুত্বপূর্ণ। ডক্টর চক্রবর্তীর বই আর্সেনিক বিষাক্ততা প্রতিরোধ এবং চিকিৎসা মূল্যবান ইনসাইট প্রদান করে। উনি ইউনিসেফ আর ভারত সরকারের অধীনে বিভিন্ন প্রোগ্রামে সাবজেক্ট এক্সপার্ট হিসেবে অংশগ্রহণ করেন। নমস্কার, প্রথমে সানসেট টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পদ্মশ্রী সম্মানের জন্য আপনাকে হার্দিক অভিনন্দন জানাই। ধন্যবাদ, নমস্কার। ডক্টর চক্রবর্তী, আপনি যে পরিবেশকে নিয়ে একটা ক্রিটিক্যাল এরিয়াতে গবেষণা করেছেন সে তার স্বীকৃতিতে পদ্মশ্রী সম্মান পেয়ে কেমন লাগছে? দেখুন, যে কোনো সম্মান এই বয়সে তো কোনো আশা বিশেষ জাগায় না, তবে ভালো তো লাগেই, আমারও ভালো লেগেছে। আর আমি সবসময় যে কথাটা বলেছি যে এই পদ্ম সম্মান পাওয়ার পর যে আমি সমাজের যে মানুষদের জন্য এই কাজ করেছি তারা উপকৃত হয়েছেন, এই সম্মান কিন্তু আসলে আমার মাধ্যমে সমাজের সেই সব মানুষদের যারা, দেখুন, আর্সেনিক টক্সিসিটিতে যারা ভোগে তারা সমাজের সাধারণত একটু আর্থিকভাবে দুর্বল লোকেরাই হয়। কারণ ওই যদি খুব হাই প্রোটিন ফুড খায় মানুষ, তাহলে তাদের অত সহজে অ্যাটাক করতে পারে না, এবং তার তো অনেকগুলো কারণও আছে। আমাদের দেশে এবং পার্শ্ববর্তী বাংলাদেশ, থাইল্যান্ড সব জায়গাতেই এই জিনিসটা আছে। সুতরাং যেসব মানুষের এই আমার কাজ তাদের উপকারে এসেছে তাদেরকেই আমাদের ভারত সরকার আমার এই পদ্ম সম্মানের মাধ্যমে স্বীকৃতি জানালেন। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনার জীবনের পটভূমি সম্বন্ধে যদি কিছু জানান। দেখুন, আমি একজন খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের বাঙালি পরিবারের ভারতীয় নাগরিক। আমার ছোটবেলা থেকেই এই কেমিস্ট্রি, রসায়ন শাস্ত্র নিয়ে পড়ার ইচ্ছে ছিল। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন সুযোগ পাই, আমার প্রথম স্কুলিং হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুল, কলকাতার একটি নামকরা স্কুল, যেখানে বিদ্যাসাগরের মতো মানুষ সেই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এবং পরবর্তীকালে আমাদের গৌরীনাথ শাস্ত্রীর মতো মানুষ, যিনি উত্তরপ্রদেশের গভর্নরও ছিলেন, তিনি ওই স্কুল এবং কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো সেই স্কুল থেকে পড়ার পরে আমি সরাসরি যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকি, যেখানে বিএসসি, এমএসসি, পিএইচডি করার পর আমি সরকারি কলেজে অধ্যাপনার কাজে, এবং এখানেই আমার কাজ করতে করতে কিছুদিন বাদেই আমাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথে যেতে হয় অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো সেখানে আমি লিয়েন নিয়ে যাই, এবং সেখানেই আমার 1987-88 সালে প্রথম এই আর্সেনিক টক্সিসিটি গবেষণার কাজ শুরু হয়। এবং তখন কিন্তু আর্সেনিক একটা মানে মারাত্মক রকম ভীতিপ্রদ জায়গা, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মালদা, এসব মুর্শিদাবাদ, এইসব জায়গাতে খুব বেশি পরিমাণে আর্সেনিকের প্রকোপ ছিল। এবং তখন কিন্তু সেই সময়ে যে ধারণা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম যে আর্সেনিক টক্সিসিটির রিমেডিয়েশন, এটা করতে করতে এক সময় দেখলাম যে আমার এর জন্য আরো বেশি জ্ঞান দরকার, যে এখানে কি করে চিকিৎসায় এর আর্সেনিকের বিষক্রিয়ার উপশম ঘটানো যায়। কারণ তখন নর্মাল যেসব ট্রিটমেন্ট হতো, সেই চিলেশন মেথড, তাতে এত বেশি সাইড এফেক্ট ছিল যে
রুগী ভালো হয়ে অন্য কারণে মরে যেতে পারে এবং মরে যেত। তো তারপরে এগুলো করতে করতে আমার নিজের জ্ঞান বাড়ানোর জন্য আমি এই আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতায়, সেখানে আমি রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড ট্রান্সলেশনাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে ভর্তি হই আমার এই কাজের সময়তেই, এবং সেখান থেকে আমি ইন সার্ভিস সেই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাই ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি থেকে। যার ফলে আমার এই বায়োটেকনোলজিক্যাল ওয়ার্ক, যেটা মানে বিভিন্ন সাবজেক্টকে জড়িয়ে মেডিসিনাল সায়েন্স, মেডিসিনাল কেমিস্ট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিজিওলজি, জিওলজি এটসেট্রা, এগুলোর ওপরে সম্যক জ্ঞান না থাকলে কিন্তু, এবং খানিকটা এগ্রিকালচার তো বটেই, তাহলে একজন ভালো বায়োটেকনোলজিস্ট হওয়া যায় না। তো এটা করার পরে আমি দেখলাম যে কিভাবে আমাদের এই আর্সেনিক বিষক্রিয়া যেটা হয় সেটার কারণটা কি, সেটা দেখতে গিয়ে আমি যে কাজকর্ম করলাম সেটাই হয়তো আমাকে প্রসিদ্ধি দিয়েছে, এবং আমাদের মেথড কিন্তু এফডিএ যখন অ্যাকসেপ্ট করলো তখন সারা বিশ্বে এই মেথডস গুলো মানে চালু হলো, এবং ভারতবর্ষেও এই মেথড এখন চালু হয়েছে। আমাদের মেডিকেল কলেজে ডার্মাটোলজির প্রফেসররা এখানে প্রভূত উপকার পেয়েছেন, আর আমার সেই বইয়েতে, যেটা গ্লোবাল বই, তা এসবের উল্লেখও আছে। এবং এখন এভাবে কিন্তু আর্সেনিক টক্সিসিটির চিকিৎসা, বিষক্রিয়ার চিকিৎসা অনেক সহজলভ্য হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা সাইড এফেক্ট প্রায় নেই বললেই চলে। এই গবেষণার ব্যাপারে আপনাকে কি রকমের বাধা বিপত্তির সামনে পড়তে হয়েছে? দেখুন, সমাজে আপনি যখন নতুন কোনো কাজ করতে যাবেন, সবসময় একটা বাধার ব্যাপার থাকে। আর পশ্চিমবঙ্গে তো এখানে মানুষ যতটা কাজ করে তার থেকে প্রতিবাদী মানুষের সংখ্যা বেশি। সুতরাং আমরা যে কাজই করতে যাই না কেন, তার একটা নেগেটিভ এফেক্ট সবসময় থাকে। এইগুলো আমাদের ফেস করতে হয়েছে। আর আমি, বুঝতেই পারছেন, এই বয়সেও যখন এত কাজ করে চলেছি, সুতরাং আমি খুব পজিটিভিটিতে বিশ্বাস করি। এই নেগেটিভ কাজ, রাজনৈতিক অসহযোগিতা এবং রাজনীতির মধ্যে থেকে, মানে কাজের থেকে অকাজ বেশি করা, অনেক বিজ্ঞানীকেই আমি দেখেছি এগুলো করতে এবং উঠতে। আমি সেসব নিয়ে আলোচনা করতে চাই না। বাধা আমি পেয়েছি, কিন্তু আমার একটা বিশ্বাসই ছিল, ঈশ্বরকে আমি একটা বিষয় খুব ধন্যবাদ জানাই, কারণ আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন যে কর্মণ্যে সাধিকে মস্তু মা ফলেষু কদাচন। সুতরাং কর্ম আমার করে যাওয়ার কথা, ফল নিয়ে আমি ভাবি না। যদিও এই বয়সে পদ্ম সম্মান পেয়ে ভারত সরকারের থেকে যে এত বড় সম্মান পেয়েছি, তাতে আমি বুঝেছি যে হ্যাঁ, ঈশ্বর আছেন এবং মানুষের উপকার করলে তার স্বীকৃতি পাওয়া যায়। আপনি আপনার জীবনের অনেক অংশ, 3 দশকের বেশি, এই গবেষণায় সমর্পণ করেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। সেই সম্বন্ধে কিছু বলুন, কিছু সিগনিফিক্যান্ট মাইলস্টোনস, উপলব্ধি বা সাকসেস স্টোরিজ। দেখুন, এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে মজার, এবং অনেক সময় ভয়ের, অনেক সময় আনন্দের, অনেক সময় দুঃখের। তো আমার মনে আছে যে একবার এই জলের, মানে আমাদের এখানে টালির নালার জলের মধ্যে যে আর্সেনিক পরিমাপ করার যে জন্য সেই ওয়াটার কালেকশন করতে আমার, মানে আমি যখন হাইজিন ইনস্টিটিউটে ছিলাম, তখন ওখানকার থেকে এই গাড়ি নিয়ে আমার স্কলার
আমার জুনিয়রদের নিয়ে কি করে কালেকশন করতে হয় দেখানোর জন্য একটি নিষিদ্ধ জায়গায় যেতে হয়েছিল। মানে আমার তো ওসব ব্যাপারে অত বোধ বুদ্ধি ছিল না। তো সেখানে কালেকশন কিছু করার পরে মহিলারা বেরিয়ে এলেন, তারা ভাবলেন যে বোধহয় মিউনিসিপাল কর্পোরেশনের অফিসাররা এসছেন এবং তাদের ওখানে কত খারাপ পরিবেশ এবং মিউনিসিপ্যালিটির মানে মিউনিসিপাল কর্পোরেশনের যে তাদের ওপরে একটা কি বলবো একটা নেগলেক্ট, সেই ব্যাপারে তারা ক্ষিপ্ত ছিল এবং তারা কিন্তু তাড়া করলো আমাদের। তা আমার জুনিয়ররা টপাটপ উঠে পড়লো। তো আমি অত ভালো ছুটতে পারতাম না, সেই জন্য আমি অনেকটা পেছনে পড়ে যেতে আমাদের ড্রাইভার, আমার মনে আছে আলী বলে ছেলেটি, সে খুব দ্রুত ব্যাকে গাড়ি তুলে নিয়ে এসে সেই দরজা খুলে আমাকে একদম এট দ্য নিক অফ দ্য টাইম তুলে নিল, নালে হয়তো সেদিন মারটারও খেতে হতে পারে। এরকম একটা ঘটনার কথা বললুম। আরেকটা কথা বলি যে আমি যখন ওই বইটি লিখছিলাম আর্সেনিক টক্সিসিটি, ইটস ট্রিটমেন্ট অ্যান্ড রিমেডিয়েশন, তখন বইটা ছাপানো হয়েছিল টেলর ফ্রান্সিস সিআরসি প্রেসের গ্লোবাল বই হিসেবে। তো বইয়ের যখন মানে ফাইনাল কপি জমা পড়লো, তখন ওখানকার যিনি এক্সিকিউটিভ এডিটর ছিলেন তিনি কোম্পানির আমাকে ফোন করে বললেন যে ডক্টর চক্রবর্তী, your timing is absolutely perfect, which is very rare even in states. মানে তাদের দেশেও কথার খেলাপ করাটা দস্তুর, এবং তারা ধরেই নিয়েছিলেন একজন এশিয়ানের ওপরে যখন এই বইটা লেখার দায়িত্ব, সুতরাং তিনি বোধহয় ওই 2 বছরের জায়গায় 4-5 বছর লাগিয়ে দেবেন। তা আমি যে ঠিক 2 বছরের মধ্যেই সেটা সাবমিট করলাম, তার জন্য এরকম প্রশংসা পেয়েছি। এরকম আরো ছোট ছোট কাজ করতে গিয়ে অনেক ঘটনা আছে। একজন সংখ্যালঘু মানুষ, তিনি মানে কি বলবো, পিগমেন্টেশনে ফলে বোঝাই যাচ্ছে যে দেহে কোথাও কোথাও অ্যাকুমুলেটেড যে আর্সেনিক টক্সিসিটি, তার জন্য কিন্তু অর্গান এফেক্ট করতে শুরু করেছে। তিনি আমাকে বললেন, যে মেডিকেল কলেজের ট্রিটমেন্টে এসেছিলেন, তিনি আমাকে বললেন যে বাবা, আমার মেয়েটা বড্ড ছোট, যদি আরো 5টা বছর সময় পেতাম মেয়েটার একটা বিয়া দিতে পারতাম, একটু দেখো বাবা। সে কিন্তু আমাদের ট্রিটমেন্টের ফলে আমি যতদূর জেনেছি 11 বছর অবধি সে কিন্তু সুস্থই ছিল, আশা করি এখনো সুস্থ আছে। এরকম অনেক রকম ঘটনা আছে। আর্সেনিক দূষণের ওপর গবেষণার জন্য পদ্মশ্রী পাওয়া এই বিষয়ের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে আর এই ক্ষেত্রে পদক্ষেপকে আরও বিস্তৃত করতে আপনার পরিকল্পনা কি? দেখুন, পরিকল্পনা তো অনেক থাকে। বিজ্ঞানীরা কিন্তু স্বপ্ন দেখেন, বিজ্ঞানীরা স্বপ্ন দেখতে ভালোবাসেন, এবং সেই স্বপ্নের যতটা বাস্তবায়িত করা যায় ততটাই কিন্তু শুধু বিজ্ঞানীর নয়, সমাজের লাভ। কিন্তু স্বপ্ন দেখা এক জিনিস, আর সেটার একটা সাকসেস, রিয়েল সাকসেস আর্ন করা, এর মধ্যে আমি দেখেছি আমার এই 40 বছরের লড়াইয়ের ইতিহাসে অনেকটাই তফাৎ। তো আমার যে পরিকল্পনা, তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখুন আর্সেনিক টক্সিসিটি কিন্তু অনেক কমে এসছে। তার কারণ হচ্ছে মাল্টিপ্রং অ্যাটাক। মানে প্রথমত হচ্ছে আর্সেনিক টক্সিসিটির যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এইগুলো যে এফেক্ট অন দ্য বডি, সেইটা জলের, আমরা এখন অনেকটাই জেনে গেছি জলে কিভাবে আর্সেনিক আসে, কেন আসে, কোন জলে আসে না। যেমন একজন বলেছিলেন আমাকে কিছুদিন আগে, ওই আর্কিটেক্ট, ওরা ওই
স্যালাইন ওয়াটার সাপ্লাই করেন, সাউথ ইন্ডিয়াতেও তারা সাপ্লাই করছেন। এখানে একটা ভারতবর্ষের প্রথম মানে বিগেস্ট স্যালাইন ওয়াটার প্ল্যান্ট আমাদের সাউথ 24 পরগনায় হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যে স্যালাইন ওয়াটার আমি নেব, কিন্তু সেখানে কিন্তু আমার যাতে আর্সেনিক না থাকে, আর্সেনিক থাকলে পরে ওরা কিন্তু রিজেক্ট করবে। তো আমি তাদের বলে দিয়েছিলাম যে 40 ফিট ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, 40 ফিটের মধ্যে থেকে তুমি জল তোলো, তাহলে আজ পর্যন্ত কিন্তু অত শ্যালো জলে আর্সেনিক থাকে না। কিন্তু আর্সেনিক থাকার কিন্তু যে একটা পার্টিকুলার যে এই লেভেল থেকে এই লেভেল, যেটা আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখন সেটা জানা ছিল, পরবর্তীকালে ওটা ভুল হয়ে গেছে। কারণ আর্সেনিক কিন্তু পার্কোলেট করে থাকে, এক লেভেল থেকে আরেক লেভেলে নেমে যায়, ওঠে না, এইটাই একটা ইয়ে। আর আর্সেনিক কিন্তু ভারী দুষ্টু এলিমেন্ট। আমি খুব সাধারণের জন্য বলছি যে দেখুন আমাদের মানে যেসব কেমিক্যালস আছে পিরিয়ডিক টেবিলের বিভিন্ন এলিমেন্ট মানে মৌলগুলো, তাদের কিন্তু মোটামুটি দুরকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মানে মেটালস, আরেকটা হচ্ছে নন মেটালস। যেমন অক্সিজেন, ফ্লোরিন, এগুলো ফসফরাস, এগুলো নন মেটাল। আবার মেটাল বলতে আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, আয়রন এটসেট্রা এটসেট্রা। তো আর্সেনিক এত দুষ্টু, সে এগুলোর মাঝখানে থাকে। এদের এরকম কিছু মৌল আছে যার মধ্যে আর্সেনিক ইম্পর্টেন্ট। আর্সেনিক হচ্ছে সেই জন্য তাদেরকে বলা হয় মেটালয়েড। এই মেটালয়েডের একটা অদ্ভুত ক্যারেক্টার থাকে। দেখুন আর্সেনিকের মেইন আমাদের দেশে বা আমাদের এই রিজিয়নে সাউথ ইস্ট এশিয়াতে যে কন্টামিনেশনটা আসে সেটা মেইনলি জল থেকে আসে মেইনলি। তো সেই জলের মধ্যে কোন সাবস্ট্যান্স, কোন জিনিসগুলো সহজে যেতে পারে, যেগুলো আয়নিক সাবস্ট্যান্স, তাদের মধ্যে একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন থাকে। আর্সেনিক দুটো জায়গাতেই থাকে খুব অদ্ভুত ভাবে। কিভাবে থাকে? যে আর্সেনিক যখন সে মেটালের মতো মানে ফাংশন করে, আর্সেনিক +3 স্টেটে থাকে। +3 স্টেটটা টক্সিক, কিন্তু +5 স্টেটটা আবার টক্সিক নয়। সুতরাং আর্সেনিকের যেমন ওই ভাবে মেটাল ফর্মে থাকতে পারে, আবার আর্সেনেট আর্সেনাইট হিসেবে ও অ্যানায়নের মধ্যেও থাকে, সেটাও আবার ওই +3 স্টেট খুব টক্সিক, +5 স্টেট নয়। সেই জন্য আর্সেনিকের জল থেকে রিমুভ করা খুব শক্ত, এবং এইটা ভালো করে দেখার পরেই কিন্তু আমি সুইচ ওভার করেছিলাম যে ট্রিটমেন্টের ওপরে। এবং ট্রিটমেন্টের যে কথাটা আমি আপনাদের বলি আজকে, সেটা হচ্ছে যে ট্রিটমেন্টের সময় দেখা গেল যে যে ধরনের চিলেটিং এজেন্ট গুলো ইউজ করা হয়, বাল থেকে ধরে প্রথম শুরু হয়েছিল BAL, হ্যাঁ, তারপরে তো অনেক রকম চিলেটিং এজেন্ট ইউজ করা হয়েছে। কিন্তু আর্সেনিকের যেটা মুশকিল সেটা হচ্ছে যে আর্সেনিক এফেক্টস দ্য অর্গানস, ভাইটাল অর্গানস। যদিও ফার্স্ট ম্যানিফেস্টেশনটা হয় স্কিনে, যে জন্য আর্সেনিক টক্সিসিটির প্রথম ডাক্তার কিন্তু সবসময়ই হন ডার্মাটোলজিস্টরা। তো এখানে ওই স্কিনের পিগমেন্টেশনটা চেঞ্জ হয়, হাইপো হাইপার দুটোই হতে পারে। তো তারপরে যখন এগুলো এফেক্ট করে কিডনি, লিভার, প্যাঙ্ক্রিয়াস, আমরা ডাক্তারি পরিভাষায় যেটা বলি যে লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস দে শেয়ার দ্য সেম নিশ। তার মানে কি একটা এফেক্টেড হলে অন্যগুলো আস্তে আস্তে এফেক্টেড হবেই, এই তিনটে। এছাড়া প্যাঙ্ক্রিয়াস থেকে ধরে এমনকি লাং এবং আর্সেনিক ব্লাডেও কিন্তু এফেক্ট করতে পারে। তো এই জন্য এর ট্রিটমেন্টটা এমন ভাবে জরুরি যাতে কোনো রকম সেরকম সাইড এফেক্ট যতটা সম্ভব কম হয় বা না হয়, এরকম রিএজেন্ট ইউজ করে। সেখানে খুব সিম্পল ওয়েতে বলতে গেলে আমরা অ্যান্টিঅক্সিডেন্টস দেখেছি, যে গাছরার যে থেকে যে অ্যান্টিঅক্সিডেন্টস গুলো নেওয়া হয়, সেই অ্যান্টিঅক্সিডেন্টস গুলো থেকে আমরা আপনার যে এই ট্রিটমেন্টে ট্রেডিশনাল আয়ুর্বেদিক নীতিকে ইন্টিগ্রেট করেছেন সেটা নিয়ে একটু বলুন। এটাই বলছি আমি, এইটাই বলছি
যে এইখানে এই গাছটা থেকে যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কালেক্ট করি সেগুলো দিয়ে যেমন আয়ুর্বেদ শাস্ত্রে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু আয়ুর্বেদ এক সময় আমরা সবাই জানি যে আয়ুর্বেদ এক সময় কিন্তু পৃথিবীর মানে কি বলবো, আসলে আমাদের কিন্তু একটা বিশ্বাস নিজেদের উপরে এই কনফিডেন্সটা রাখতে হবে যে সারা পৃথিবীতে চরককে যেমন আমাদের মেডিসিনের গুরু হিসেবে এখন মানা হচ্ছে, পাশ্চাত্য জগৎ মেনেছে পরে এখন সবাই মানছে, সেই রকম ভাবে সুশ্রুত তাকে কিন্তু এই সার্জারির জনক বলা হতো। এবং আয়ুর্বেদ এত উন্নত ছিল যে ভারতবর্ষে, এমনকি প্লিনির লেখাতেও পাওয়া যায়, ভারতবর্ষ থেকে আমাদের এই চিকিৎসকরা, আয়ুর্বেদিক চিকিৎসকরা পৃথিবীর বিভিন্ন জায়গায় চিকিৎসা ক্ষেত্রে গেছে, এমনকি ইউনানি দের যে চিকিৎসা মেথড তার মধ্যেও কিন্তু বেশ কিছু আয়ুর্বেদের ছোঁয়া পাওয়া যায়। তো আমরা এটা দেখার পরে আমাদের যে প্রবলেম যেটা হলো সেটা ধরুন এখন ফার্দার যেহেতু সায়েন্স অনেক বেশি এগিয়েছে অ্যালোপ্যাথিতে, একটা জিনিস আমরা পরবর্তীকালে দেখেছি যে দেখুন গাছগাছরা থেকে কিন্তু অ্যালোপ্যাথিতেও ওষুধ নেওয়া হয়। আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথির মধ্যে আমি প্রথমে বলে রাখি যে আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমে কিন্তু কোনো তফাৎ নেই, তফাৎ হচ্ছে মেডিসিন। এবং এই মেডিসিনটার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে গাছ থেকে আয়ুর্বেদ এখন যেটা করে সেটা ক্রুড যেটা পাওয়া যায় ধরুন রুট থেকে বা কোনো মানে স্টেম থেকে বা লিফ থেকে, যেখান থেকেই হোক না কেন, পাতা ইত্যাদি, তো সেগুলো সেই পোর্শনের থেকে কালেক্ট করা হয়। কিন্তু আগে আমাদের এই যে ফরেন ইনভেশন গুলোর আগে আমাদের কিন্তু এই আয়ুর্বেদিক যে ঔষধ তাকে কিন্তু শোধন করা হতো। এই শোধন পদ্ধতিগুলো ভারতবর্ষ থেকে হারিয়ে গেল। নালন্দাতে এর উপরে অনেক বই ছিল যেগুলোর সিঙ্গেল কপি, একটা মাত্র হাতে লেখা কপি ছিল। যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওই গাছটা থেকে আমাদের যে স্পেসিফিক ইনগ্রেডিয়েন্ট দরকার সেটা সক্সলেটিং এর পরে মডার্ন যে অ্যালোপ্যাথিক টেকনিক ওষুধ বের করার, এইচপিএলসি, প্রেসার জিএলসি করে আমরা অরিজিনাল যে আমার ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেইটা নিয়ে সেইটাকে ইউজ করিয়েছি, এটা ক্যাপসুল ফর্মে হোক ট্যাবলেট ফর্মে। ডক্টর চক্রবর্তী, একটু আপনার টিচিং এক্সপিরিয়েন্সের সম্বন্ধে একটু বলুন। আমি তো পড়িয়েছি এত বছর ধরে, তো প্রায় 40 বছর। সারা পৃথিবী জুড়ে আমার ছাত্রছাত্রীরা আছে যারা অনেকেই প্রচুর কৃতবিদ্য এবং তাদের অনেকেই অধ্যাপনার জগতে আছে, রিসার্চের জগতে আছে। এনভায়রনমেন্ট রিলেটেড চ্যালেঞ্জে কমিউনিটি সম্পর্ক আর পার্টিসিপেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কোনো কমিউনিটি আউটরিচ প্রোগ্রামসের সাথে জড়িত আছেন কি? দেখুন, আমি তো আগেই বললাম যে আমি বিজ্ঞান ভারতীর স্টেট প্রেসিডেন্ট হিসেবে এই আপনাদের এর আগেই আমার কাছে আমাদের নারী শক্তির যে আয়াম আছে তার যিনি সেক্রেটারি তিনি ফোন করেছিলেন। তিনি এরকম বহু আউটরিচ প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করি। ইসরো কলকাতার সঙ্গে জয়েন্টলি আমরা এই আমাদের টেকনোলজি ডে বিজ্ঞান ভারতীর করেছিলাম, সেটা ওদের অডিটোরিয়ামে ফুল সাকসেস পেয়েছিল। এবং ইসরোর যে আহমেদাবাদের এক ভদ্র মহিলা যিনি এই চন্দ্রায়নের সঙ্গে জড়িত ছিলেন, ডেপুটি ডাইরেক্টর, শি ওয়াজ দ্য মেইন স্পিকার। এরকম বহুত আউটরিচ প্রোগ্রামের সঙ্গে আমরা যুক্ত আছি। এই জুন মাসেও আবার করব, বিশেষ করে এনভায়রনমেন্ট সেভ করা। এবং এখানে যে কিছুদিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়িতে ন্যাচারাল ক্যালামাইটি হলো সেটা নিয়েও আমরা কাজকর্ম করছি। পুরুলিয়াতে আমাদের এই গাছের লাগানো এবং এর গাছের লাগানোর বেসিসে কি করে স্থানীয় মানুষদের কর্মসংস্থান বাড়ানো যায় এই নিয়ে আরেকজন পদ্ম রেসিপিয়েন্ট আমাদের দুখু মাঝি গিয়েছিলেন। হ্যাঁ, ওনার সঙ্গেও কথা হয়েছে। উনি পুরুলিয়ার লোক এবং ওনাকে গাছ দাদু হিসেবে লোকে জানে।
তো এরকম ভাবে আমরা একজন আরেকজনের সঙ্গে মিলে এই আউটরিচ প্রোগ্রাম বিভিন্ন জায়গা থেকে করছি। কত ক্রুশাল হলো সায়েন্টিফিক নলেজ আর পলিসি ইমপ্লিমেন্টেশনের তালমেল রাখা। আপনার নলেজ যদি সঠিক অ্যাপ্লিকেশন হয়, নলেজ যদি সঠিক হয় এবং অ্যাপ্লিকেশন হয়, তাহলে তো এখানে কোনো মাঝখানে প্রবলেম হওয়ার কথা নয়। মুশকিলটা হচ্ছে হয় নলেজটা ঠিক থাকে না অথবা অ্যাপ্লিকেশনটা ঠিক হয় না। আদারওয়াইজ আমি তো বললাম যে আমি পজিটিভিটিতে বিশ্বাস করি, কাজ আমি করে যাব। থ্যাংক ইউ ডক্টর চক্রবর্তী, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আপনি যেন আরও খ্যাতি আর সম্মান অর্জন করেন। এনভায়রনমেন্টাল হেলথ আর সেফটি ক্ষেত্রে আপনার অবদানের জন্যে জেনারেশনস কৃতজ্ঞ থাকবে। এই সাক্ষাৎকারের জন্যে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন।